চলুন সরাসরি মূল বিষয়ে ঢোকা যাক। আমাদের আজকের এই এক্সপ্লেনারে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের আদ্যোপান্ত বিশ্লেষণ করা হবে। একদিকে যেমন রয়েছে অভাবনীয় এক বৈজ্ঞানিক অর্জনের গল্প, ঠিক তেমনি এর সাথেই জড়িয়ে আছে বেশ কিছু ভারী অর্থনৈতিক আর রাজনৈতিক বিতর্ক। প্রযুক্তিগত দিক থেকে প্রকল্পটি দেশকে এক নতুন যুগে নিয়ে যাচ্ছে ঠিকই, কিন্তু এর পেছনে থাকা অনেকগুলো প্রশ্নকেও এড়িয়ে যাওয়ার উপায় নেই। তো চলুন একদম মূল তথ্যগুলো ঘেটে পুরো ব্যাপারটা পরিষ্কার করা যাক। আজকের আলোচনায় মূলত এই বিষয়গুলো থাকছে: ১. পারমাণবিক যুগের সূচনা, ২. ইউরেনিয়ামের অবিশ্বাস্য ক্ষমতা, ৩. নিরাপত্তা ও বর্জ্য ব্যবস্থাপনা, ৪. খরচের একটা তুলনামূলক চিত্র এবং সবশেষে দুর্নীতির যেসব অভিযোগ উঠেছে সেগুলো। একদম প্রযুক্তিগত বিষয় থেকে শুরু করে রূঢ় অর্থনৈতিক বাস্তবতা সবকিছুই ধাপে ধাপে উঠে আসবে। পর্ব ১, পারমাণবিক যুগের সূচনা। বিশ্বজুড়ে সংবাদ মাধ্যমের শিরোনাম হওয়া এই ঐতিহাসিক অর্জনের একদম পেছনের গল্পটা দিয়ে শুরু করা যাক। ৩১ সংখ্যাটা এমনিতে খুব সাধারণ মনে হলেও বাংলাদেশের জন্য এটি কিন্তু এক বিশাল মাইলফলক। কারণ ২৮ এপ্রিল ২০২৬ সালে রূপপুরে যখন আনুষ্ঠানিকভাবে ইউরেনিয়াম জ্বালানি লোডিং শুরু হবে, তখন বাংলাদেশ বিশ্বের ৩৩তম দেশ হিসাবে পারমাণবিক শক্তি ব্যবহারকারীদের মর্যাদাপূর্ণ এলিট ক্লাবে ঢুকে পড়বে। সত্যি বলতে প্রযুক্তিগত দিক থেকে এটা এক বিশাল লাফ। অবশ্য এই পর্যায়ে আসতে কিন্তু একদিনে সম্ভব হয়নি, এক দশকেরও বেশি সময়ের একটা লম্বা পথ পাড়ি দিতে হয়েছে। সেই ২০১৫ সালে রাশিয়ার সাথে মূল চুক্তি সই হওয়ার পর থেকে শুরু, এরপর ২০২৬ সালের এপ্রিলে এসে শুরু হবে বহু প্রতীক্ষিত ফিউয়েল লোডিং। হিসাব অনুযায়ী ২০২৬ সালের আগস্টের মধ্যেই প্রাথমিকভাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে, আর ২০২৭ সালের মধ্যে পুরো ২৪০০ মেগাওয়াট সক্ষমতায় পৌঁছে যাবে প্রকল্পটি। এই যে উৎপাদন শুরুর ব্যাপারটা, এটা কিন্তু জাদুমন্ত্রে হয়ে যায় না। মূলত ৩টি ভীষণ গুরুত্বপূর্ণ ধাপ আছে এখানে। প্রথম ধাপে রাশিয়ান বিশেষজ্ঞদের কড়া পাহারায় রিঅ্যাক্টরে ১৬৩টি ফুয়েল অ্যাসেম্বলি বসানো হবে। দ্বিতীয় ধাপকে বলা হয় ফাস্ট ক্রিটিক্যালিটি, মানে একটা নিয়ন্ত্রিত চেন রিঅ্যাকশন বা শৃঙ্খল বিক্রিয়া শুরু করা। আর একদম শেষ ধাপে গিয়ে ধীরে ধীরে বিদ্যুৎ উৎপাদন বাড়িয়ে সেটিকে সোজা জাতীয় গ্রিডের সাথে জুড়ে দেওয়া হবে। পর্ব ২, ইউরেনিয়ামের শক্তি। এই যে এত বড় একটা প্রযুক্তিগত উল্লম্ফন, এটা আসলে কতটা শক্তিশালী সেটা বুঝতে হলে সোজা জ্বালানির দিকে তাকাতে হবে। তুলনাটা শুনলে রীতিমতো অবাক হতে হয়। একটু কল্পনা করা যাক, মাত্র ৫ গ্রাম ওজনে ছোট্ট একটা ইউরেনিয়াম পেলেট, যা কিনা একটা কয়েনের চেয়েও ছোট, সেটা থেকে ঠিক ততটাই শক্তি পাওয়া যায় যতটা কিনা ১ টন বা পুরো ১,০০০ কেজি কয়লা পোড়ালে পাওয়া যায়। ভাবা যায়, কোনো কালো ধোঁয়া নেই, কিচ্ছু নেই, অথচ এই পুচকে একটা পেলেট দিয়ে একটা পরিবারের কয়েক মাসের বিদ্যুতের চাহিদা মিটিয়ে ফেলা সম্ভব। কিন্তু কথা হচ্ছে, এত বিপুল পরিমাণ শক্তি তো আর যেখানে সেখানে ফেলে রাখা যায় না। একে নিরাপদে ধরে রাখার জন্য চাই অত্যাধুনিক প্রযুক্তি। আর এখানেই আসছে জেনারেশন 3+ VVAR 1200 রিঅ্যাক্টরের কথা। রাশিয়ান প্রযুক্তির এই রিঅ্যাক্টরগুলোতে অ্যাক্টিভ এবং প্যাসিভ দু ধরনের নিরাপত্তাই আছে। তেজস্ক্রিয়তা যেন কোনোভাবেই বাইরে ছড়াতে না পারে সেজন্য আছে কোর ক্যাচার এবং সুরক্ষার একাধিক আস্তরণ, মানে একদম নিশ্চিন্তে নিরাপদে কাজ করার গ্যারান্টি। পর্ব ৩, নিরাপত্তা ও বর্জ্য ব্যবস্থাপনা। এত বিশাল শক্তি উৎপাদনের কথা শুনলে স্বভাবতই একটা বড় দায়িত্বের কথাও মাথায় আসে, আর তা হল পরিবেশগত সুরক্ষা এবং তেজস্ক্রিয় বর্জ্য ব্যবস্থাপনা। ঠিক এই কথাটাই খুব সুন্দর করে তুলে ধরেছেন আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা বা IAEA এর ডিরেক্টর জেনারেল রাফায়েল মারিয়ানো গ্রসি। তার মতে এই উন্নয়ন যেমন দীর্ঘমেয়াদী সুবিধার পথ খুলে দেয়, তেমনি কাঁধে চাপিয়ে দেয় দীর্ঘমেয়াদী দায়িত্ব। এটা আসলে সুরক্ষা এবং নিরাপত্তার প্রতি নতুন করে প্রতিশ্রুতিবদ্ধ হওয়ার একটা সুযোগ। বলাই বাহুল্য, আন্তর্জাতিক মানদণ্ড পুরোপুরি মেনে চলার কোনো বিকল্প এখানে নেই। তো বর্জ্যগুলো আসলে সামলানো হবে কিভাবে? এই কাজের জন্য রাশিয়ান কোম্পানি স্কেরিয়ার সাথে একটা চুক্তি হয়েছে। তাদের অধীনে তরল তেজস্ক্রিয় বর্জ্য সামলাতে রূপপুরে বসানো হচ্ছে বিশেষায়িত সব যন্ত্রপাতি। এর মধ্যে ড্রেন ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট, ডিপ ইভ্যাপোরেশন প্ল্যান্ট আর সিমেন্টেশন প্ল্যান্টের মতো জটিল সব সিস্টেম রয়েছে। এগুলোর একমাত্র কাজ হল তেজস্ক্রিয় তরল বর্জ্যগুলোকে অত্যন্ত নিরাপদে প্রসেস করে স্টোর করা, যাতে পরিবেশের বিন্দুমাত্র ক্ষতি না হয়। পর্ব ৪, খরচের তুলনা। বিজ্ঞানীর এই চমৎকার দিকগুলো থেকে এবার একটু অর্থনীতি দিকে ফেরা যাক। আর এখানে এলেই একদম ভিন্ন এবং ভীষণ বিতর্কমূলক একটা চিত্র চোখে পড়ে। $12.65 বিলিয়ন। হ্যাঁ, ঠিকই শোনা গেছে। এটাই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মোট নির্মাণ ব্যয় ট্যাগ। এই বিশাল অঙ্কের বাজেট অর্থনীতিবিদ এবং গবেষকদের কপালে রীতিমতো ভাঁজ ফেলেছে। অনেকেই মনে করছেন অন্য দেশগুলোর তুলনায় এই খরচটা অস্বাভাবিক রকম বেশি। ব্যাপারটা আরেকটু পরিষ্কার করার জন্য পাশের দেশ ভারতের কুদানকুলাম বিদ্যুৎ কেন্দ্রের সাথে একটু তুলনা করা যাক। মজার ব্যাপার হলো, ওই প্রজেক্টটাও কিন্তু একই রাশিয়ান প্রতিষ্ঠান রোসাতমি করছে, অথচ ভারতের ওই কেন্দ্রে প্রতি কিলোওয়াট নির্মাণে খরচ হচ্ছে $৩,১২৫, আর বাংলাদেশে একই কাজের জন্য প্রতি কিলোওয়াটে গুনতে হচ্ছে $৫,২৭১, মানে প্রায় দ্বিগুণ খরচ। এটা কি আদৌ স্বাভাবিক? এই অতিরিক্ত মূলধনী ব্যয়ের প্রভাব কিন্তু সরাসরি পড়বে বিদ্যুতের দামের উপর।
বাংলাদেশ এবং যুক্তরাজ্যের গবেষকদের একটা যৌথ সমীক্ষা বলছে অতিরিক্ত খরচের কারণে রূপপুরে উৎপাদিত প্রতি ইউনিট বিদ্যুতের গড় দাম গিয়ে ঠেকবে 9.63 সেন্টে, যেখানে ভারতে সেটার দাম মাত্র 5.63 সেন্ট। সহজ কথায় রূপপুরে বিদ্যুৎ উৎপাদনের খরচ ভারতীয় কেন্দ্রটির তুলনায় প্রায় 75% বেশি পড়ছে। পর্ব 5, দুর্নীতির অভিযোগ। খরচের এই বিশাল ব্যবধান স্বাভাবিকভাবেই বেশ কিছু বড় প্রশ্ন আর রাজনৈতিক বিতর্কের দিকে আঙুল তুলছে। সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী দুর্নীতি দমন কমিশন বা দুদক বর্তমানে বেশ গুরুত্বপূর্ণ একটা অভিযোগের তদন্ত করছে। অভিযোগটা হলো এই প্রকল্পের বিশাল বাজেটের আড়ালে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর পরিবারের সদস্যরা প্রায় 500 কোটি টাকা পাচার করেছেন। আর এই অভিযোগ সামনে আসার পরই $12 বিলিয়ন বিশাল বাজেটের যৌক্তিকতা নিয়ে সন্দেহটা আরও ঘনীভূত হয়েছে। এই ধরনের ক্ষেত্রে সবচেয়ে বেশি যেটা প্রয়োজন তা হল স্বচ্ছতা আর জবাবদিহিতা। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ বা টিআইবি এর নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামানের কথা থেকে বিষয়টা আরও স্পষ্ট হয়। তিনি বলছেন, প্রকল্পের ব্যয় বৃদ্ধির মানেই হল দুর্নীতির সুযোগ তৈরি হওয়া। সরকারের উচিত এই প্রকল্প নিয়ে আরও গভীর তদন্ত করা। সত্যি এমন নজিরবিহীন ব্যয় বৃদ্ধির পেছনে কোনো বড় মাপের দুর্নীতি লুকিয়ে আছে কিনা তা নিশ্চিত করতে একটা নিরপেক্ষ অডিট ভীষণ জরুরি। সব শেষে একটা বিশাল প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। যখন এই বিদ্যুৎ কেন্দ্রের রিঅ্যাক্টরগুলো পুরো দমে চালু হবে, লক্ষ লক্ষ ঘরবাড়ি আলোকিত হবে, তখন এর চূড়ান্ত উত্তরাধিকারটা আসলে কেমন হবে? কার্বন মুক্ত পরিষ্কার জ্বালানির যে বিশাল সুবিধা এটা আমাদের দেবে, তা কি এই প্রকল্পের পেছনে জমে থাকা অর্থনৈতিক বোঝা আর রাজনৈতিক বিতর্কের কালো ছায়াকে ঢেকে দিতে পারবে? বিষয়টা সত্যি গভীর ভাবনার দাবি রাখে। আজকের এই বিশ্লেষণের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।